আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ফ্যান্টাসি ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেলাম। ড্রামাতে আমাদের হিরো একজন ভ্যাম্পায়ার যে অনেকদিন বেঁচে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে। আর আমাদের হিরোইন একজন ফুলচাষী যারা 25 বছরের বেশি বেঁচে থাকে না। দুইজনের মধ্যে ভালোবাসাটা তখনই হয় যখন আমাদের নায়িকার হাতে শুধুমাত্র 3 মাস সময় বাকি আছে। 3 মাস পরে সে মারা যাবে। তারা কি একসাথে বাঁচতে পারবে, নাকি বিচ্ছেদই হবে তাদের শেষ পরিণতি? তো চলো আর কথা না বাড়িয়ে ড্রামার এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের হট হিরোকে দেখতে পাই, যে ছিল ওনগে নামে একটা ক্লানের ভ্যাম্পায়ার। আর এই ক্লানের সদস্যরা বহু বছর বেঁচে থাকতো। আমাদের হিরোর নাম চং ইয়াং। চং ইয়াং বহু বছর বাঁচতে বাঁচতে বিরক্ত হয়ে গিয়েছিল। ক্লানের অনেক মেম্বারদেরই এই অবস্থা, কারণ তারা যাদেরকে ভালোবাসতো বা তাদের পার্টনার হিসেবে চয়েস করে নিত, দেখা যেত একটা সময় পরে তো পার্টনাররা মারা যেত, কিন্তু ওরা ঠিকই বেঁচে থাকতো। ওদের ভালোবাসার মানুষকে ওরা চোখের সামনে হারাতে দেখতো। তারা এই জীবনটাকে অভিশপ্ত মনে করত। এই কারণে ওনগে ক্লানের সদস্যরা নিজেদের বুকের মধ্যে এক ধরনের ফুল গাছ লাগাতো, যেটাকে বলা হতো নক্ট্রোস। কারণ নক্ট্রোস গাছে যদি কখনো ফুল ফুটতো, তাহলে ওরা এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়ে যেত। আমাদের হিরো তো বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে গিয়েছিল, আর তাই ওর বুকের মধ্যে একটি নক্ট্রোস স্থাপন করে। কিন্তু বহু বছরেও সেই নক্ট্রোস ফুলটা ফোটেনি। এরপরে আমাদের এই ড্রামার হিরোইনকে দেখানো হয়, যার নাম নানজিং। নানজিং ছিল ইয়ান ক্লানের সদস্য, যারা এই পৃথিবীতে সব ফুল চাষ করত। ওদের ক্লানের সমস্যা ছিল ওরা 25 বছরের বেশি কেউ বাঁচত না। তবে নানজিং চাইতো অনেকদিন বেঁচে থাকতে। এই সমস্যার কিন্তু একটা সমাধানও ছিল। ওরা যদি ওনগে ক্লানের কোনো সদস্যকে ওদের প্রেমে ফেলতে পারে, মানে সত্যিকারের ভালোবাসা তৈরি করতে পারে, তাহলে ওরা 70-80 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। এই কারণে নানজিং বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে একটা ওনগে ক্লানের ছেলেকে খুঁজে বের করতে। নানজিং একটা চালের উপর বসে বসে আফসোস করছিল, কারণ ওর কাছে আর শুধুমাত্র 3 মাস সময় বাকি আছে। এখনো পর্যন্ত ও ওনগে ক্লানের কোনো ছেলেকে খুঁজে পায়নি। কবেই বা তাকে ওর প্রেমে ফেলবে। এসব ভাবতে ভাবতে নানজিং যখন ড্রিঙ্ক করছিল, তখনই অসাবধানতাবশত ওর হাত কেটে যায়। আর ওর হাতের রক্তের ঘ্রাণে চং ইয়াং অস্থির হয়ে যায়। আসলে ইয়ান ক্লানের সদস্যদের রক্ত ভ্যাম্পায়ারদের কাছে অনেক মূল্যবান ছিল। এই রক্তের মাধ্যমে নক্ট্রোস ফুল ফোটানো যায়। সাথে কোনো ভ্যাম্পায়ার যদি এই রক্ত পান করে, তাহলে সে অনেক শক্তিশালী হয়ে যায়। চং ইয়াং এই রক্তের গন্ধ অনুসরণ করে সেদিকে চলে যায়। এদিকে নানজিং চালের উপর থেকে উঠে যখন যাচ্ছিল, হঠাৎই সে পড়ে যায়। চং ইয়াং দ্রুত গিয়ে নানজিংকে ধরে ফেলে। নানজিং অবাক হয়ে চং ইয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কে? কিন্তু চং ইয়াং তো নিজের কন্ট্রোলে ছিলই না। ও নানজিং এর গলায় কামড় বসিয়ে দেয়। আর এখানেই সিন কাট হয়। এরপর আমরা নানজিংকে দেখতে পাই যে একটা ঘরের মধ্যে শুয়েছিল। নানজিং এর যখন জ্ঞান ফেরে, ও অবাক হয়ে চিন্তা করতে থাকে ও এখানে কিভাবে আসলো। তখনই আমরা দেখতে পাই চং ইয়াং যখন নানজিংকে কামড় দিতে গিয়েছিল, নানজিং তখন ও চুলের কাঁটা চং ইয়াং এর ঘাড়ের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু চং ইয়াং এর কিছুই হয় না। তখন নানজিং বুঝতে পারে চং ইয়াং ওনগে ক্লানের সদস্য। আর ও তো খুশি হয়ে যায়। এরই মধ্যে আকাশে পূর্ণ চাঁদ দেখা গেলে নানজিং এর বুকে ব্যথা শুরু হয়ে যায়। নানজিং এর জীবনে কাউন্টডাউন শুরু হয়ে গেল। এখন থেকে ঠিক 3 মাস পর নানজিং মারা যাবে। এটাই ছিল সাইন। ওরা বুঝতে পারতো যে ওদের হাতে খুব অল্প সময় আছে। নানজিং যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চং ইয়াংকে বলে ওকে বাঁচানোর জন্য। আর এরপরে ও অজ্ঞান হয়ে যায়। নানজিং এর জ্ঞান ফিরতেই চং ইয়াং নানজিং এর কাছে এসে ওর গলা টিপে ধরে আর বলে খুব দ্রুত এই এরিয়া থেকে চলে যেতে, কারণ নানজিং তার কাছে খুব সুস্বাদু একটা খাবার। তাই ওনগে ক্লানের কেউ যদি নানজিংকে খুঁজে পায়, তাহলে সে চং ইয়াং এর মতো দয়া দেখাবে না। তবে নানজিং জানায় সে তো ওনগে ক্লানের কাউকেই খুঁজছে, একমাত্র ওনগে ক্লানের কেউই তাকে বাঁচাতে পারে। চং ইয়াং তখন বলে, তুমি কিভাবে আশা করলে যে আমি তোমাকে বাঁচাবো? তুমি আমার কাছে রিকোয়েস্ট করছিলে তোমাকে বাঁচানোর জন্য। এবার নানজিং চং ইয়াংকে পুরো ঘটনা খুলে বলে। ওরা তো 25 বছরের বেশি বাঁচে না, তবে চং ইয়াং যদি ওকে সাহায্য করে, তাহলে ও 25 বছরের বেশি বাঁচতে পারে। চং ইয়াং জিজ্ঞাসা করে সেটা কিভাবে। নানজিং জানায় চং ইয়াং যদি নানজিংকে বিয়ে করে, তাহলে নানজিং এর জীবন বেঁচে যাবে। তবে চং ইয়াং তো এক কথায় এই বিষয়টা না করে দেয়। আর ও খুবই মুডি ছিল, ড্রামার ভাষাতে যেটাকে বলে ঠান্ডা হৃদয়ের। যা হোক, চং ইয়াং নানজিংকে ওর ঘর থেকে বের করে দেয়। আর তারপর চলে যায় ওর নক্ট্রোস গাছের কাছে, কারণ নানজিং এর ব্লাডের ঘ্রাণে চং ইয়াং এর কিছু একটা হচ্ছিল, মানে ওর বুকের নক্ট্রোস গাছে। চং ইয়াং সেখান থেকে একজন মাস্টারের কাছে আসে। সে ওনগে ক্লানের মাস্টার। মাস্টারকে জিজ্ঞাসা করে ইয়ান ক্লানের এই মেয়েটার জন্য
আমার নক্টাস গাছের ফুল মনে হয় ফুটতে শুরু করেছে। তাহলে কি এই মেয়েটার ব্লাডের মাধ্যমে নক্টাস ফুল ফোটানো সম্ভব? মাস্টার তখন জানায়, এটা তো তোমাকেই খুঁজে বের করতে হবে। তুমি যেহেতু একবার বুঝতে পেরেছো ওর রক্তে তোমার নক্টাস ফুল ফুটছে, তাহলে তুমি চেষ্টা করে দেখো। এদিকে নানজিং খুব টেনশন নিয়ে ফিরে আসে। চংইয়াং তার প্রস্তাবে রাজি হয়নি। একটু মাত্র আশা সে খুঁজে পেয়েছিল, সেটাও হয়তো হাওয়ায় মিলিয়ে গেল। তবে নানজিং ফিরে এসে দেখতে পায় কিছু লোক ওর বাড়ি ভাঙচুর করছে। এই লোকেদের পাঠিয়েছিল মিস্টার মেং নামে একজন। নানজিং এর কাছে সে 100টা পদ্ম ফুলের অর্ডার করেছিল, তবে নানজিং সেই পদ্ম ফুলগুলো পৌঁছাতে পারেনি। নানজিং সেখানে এসে বলে, তোমরা যে পদ্ম ফুলগুলো চেয়েছিলে সেগুলো তো আগে ফোটাতে হবে। ওইগুলো অনেক রেয়ার পদ্ম। আমি খুব কষ্ট করে বীজ জোগাড় করেছি এবং সেগুলো রোপণও করে দিয়েছি। অল্প দিনের মধ্যে ফুটে গেলে আমি দিয়ে দিব। তবে ওই লোকেরা নানজিং এর কোনো কথাতেই পাত্তা দেয় না। ওরা নানজিং এর উপরই অ্যাটাক করতে যায়। নানজিং ওর কাটা হাত দিয়ে প্রোটেক্ট করতে গেলে সেই রক্ত ছড়িয়ে যায় এবং এই রক্তের ঘ্রাণের জন্য চংইয়াং এর আবার অস্থির লাগতে শুরু করে। চংইয়াং বুঝতে পারে নানজিং কোনো বিপদে পড়েছে, আর তখনই ও দ্রুত সেই জায়গাতে চলে আসে যেখানে নানজিং থাকতো। চংইয়াং সেখানে এসে নানজিংকে বাঁচিয়ে নেয়, আর তারপর নানজিং এর সাথে ওর ঘরের ভিতরে ঢোকে। নানজিং তো চংইয়াংকে দেখে মহা খুশি হয়ে যায়। ও ভাবে চংইয়াং হয়তো ওর ডিসিশন চেঞ্জ করেছে, নানজিংকে বিয়ে করতে রাজি আছে। ও খুশি হয়ে বলছিল, আমি অনেক বছর ধরে অনগে ক্লানের কাউকে খুঁজছিলাম, আর দেখো এবার তুমি নিজে থেকে আমার কাছে চলে এসেছো। চংইয়াং নানজিং এর ঘরে ঢুকে দেখে ঘরটা অনেক সুন্দর করে সাজানো। যেহেতু নানজিং ফুল চাষী ছিল, ওর পুরো ঘর ভর্তি শুধু ফুল গাছ। চংইয়াং কোনো কথা না বলে ওর নক্ট্রস বের করে, আর নানজিং এর হাত কেটে সেখান থেকে রক্ত ওই নক্ট্রসে দিতে থাকে। নানজিং নিজের হাত ঝাড়ি মেরে সরিয়ে নিয়ে বলে, তুমি এগুলো কি করছো? চংইয়াং তখন বলে, আমি দেখছি তোমার রক্তের প্রভাবে এই ফুল ফোটে কিনা। নানজিং চংইয়াংকে বলে ও এই ফুল ফুটিয়ে দিতে পারে যদি চংইয়াং নানজিংকে বিয়ে করতে রাজি হয়। চংইয়াং তখন বলে, এই ফুল ফোটানোর পর যদি তুমি বেঁচে থাকো তাহলে অবশ্যই আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে তো নানজিং এর রাগ হয়ে যায়। ও তখন বলে, আমি তোমার কোনো কথাই শুনছি না। চংইয়াং তখন নানজিংকে শক্ত করে ধরে বলে, তোমাকে আমার কথা শুনতেই হবে, না হলে তোমাকে শেষ করা আমার জন্য খুবই সহজ। নানজিং তখন ভয় পেয়ে যায়। এরপরে আমাদের মিস্টার মেংকে দেখানো হয়, যে নানজিং এর কাছে 100 পদ্মের অর্ডার দিয়েছিল। মিস্টার মেং এর অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় নানজিং এখনো পদ্ম ডেলিভারি দিতে পারেনি। মিস্টার মেং এর 100টা পদ্মের প্রয়োজন ছিল। সে কিছু একটা ওষুধ তৈরি করছিল, সেখান থেকে শুধুমাত্র 20টাই জোগাড় হয়েছে। মিস্টার মেং জানায় আর মাত্র 1 মাস বাকি আছে। 1 মাসের মধ্যে বাকি পদ্মগুলো অবশ্যই জোগাড় করতে হবে। অ্যাসিস্ট্যান্ট মেং এর সাথে কথা বলতে খুবই ভয় পাচ্ছিল। মেং ওই অ্যাসিস্ট্যান্টকে কোনো একটা ওষুধ দেয়, যেটা খাওয়ার পর ও যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ফ্লোরে শুয়ে পড়ে। মেং তখন ওকে বলে, এখন তুমি আসতে পারো। আর এরপর একটা ছবির দিকে তাকিয়ে বলে, হুয়ালিং, আমি খুব দ্রুত তোমাকে জাগিয়ে তুলবো। ওই লোকটার জন্য তোমার এই অবস্থা হয়েছে। আমি ওকে ছাড়বো না। তবে কার কথা বলছিল এখানে বোঝা যায় না, কিন্তু এটা বোঝা যায় যে মেং খুব ডেঞ্জারাস ক্যারেক্টার। এরপর আবারও আমাদের নানজিং এবং চংইয়াংকে দেখানো হয়। চংইয়াং নানজিংকে নিয়ে ওর নক্ট্রস গাছের কাছে আসে। এটা খুবই ঠান্ডা এবং নিরিবিলি একটা জায়গা ছিল, তবে নানজিং এর জায়গাটা খুবই পছন্দ হয়। নানজিং আনমনে বলতে থাকে, জায়গাটা খুবই ঠান্ডা। গত 5 বছর ধরে আমি কখনো বরফ পড়তে দেখিনি, তবে এখানে এসে আমার মনে হচ্ছে যে বরফ পড়বে। পর মুহূর্তেই আবার নানজিং মন খারাপ করে বলতে থাকে, জানি না জীবনে আর কখনো আমি বরফ পড়া দেখতে পারবো কিনা। আমার হাতে তো খুব অল্প সময়ই আছে। এটা শুনে চংইয়াং এর একটু খারাপ লাগে, আর ও নিজের হাতে একটা তুড়ি দেয়। তখন এই তুষারপাত শুরু হয়ে যায়, যেটা দেখে নানজিং অনেক খুশি হয়ে যায়। নানজিং বাচ্চাদের মতো আনন্দ করতে থাকে তুষারপাত দেখে। ও চংইয়াংকে বলছিল, দেখো, বলতে না বলতে এখানে তুষারপাত শুরু হয়ে গিয়েছে। তুষারপাত কত সুন্দর। নানজিংকে এত খুশি দেখে চংইয়াং এর বেশ ভালো লাগে, তবে ওর ভালো লাগাটা প্রকাশ করে না, নিজেকে গুটিয়ে রাখে। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। নানজিং গিয়েছিল মেং এর বাড়িতে পদ্ম ফুল নিয়ে কথা বলতে, কিন্তু গিয়ে দেখতে পায় সেখানে অনেক ভিড়। অনেক লোকেরা এখানে এসেছে মিস্টার মেং এর সাথে দেখা করতে। মিস্টার মেং শহরে বড় একটা হাসপাতাল চালাতো, দানশীল এবং ভালো মানুষ হিসেবে সবার মাঝে পরিচিত। নানজিং সেখানে এসে একজনকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। ওই লোক জানায় গতকাল রাতে তাওকুন নামে একটা মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে, আর ওই মেয়েটির মা এখানে এসে কান্নাকাটি করছে। মিস্টার মেং যাতে তার মেয়েকে খুঁজে দেয়। মেয়েটা ভালোবাসার ফুল খুঁজতে গিয়েছিল। বেশ কয়েক বছর ধরে শহরে একটা গুজব ছড়িয়ে পড়েছে,
যদি কোনো মেয়ে ভালোবাসার ফুল কালেক্ট করে কোনো ছেলেকে দেয়, তাহলে সেই ছেলে ওই মেয়ের জন্য পাগল হয়ে যাবে। তাওকুন মিস্টার মেংকে দেখে প্রেমে পড়ে গিয়েছিল। তবে মিস্টার মেং তার আগের ওয়াইফকে খুবই ভালোবাসে, তাই স্বাভাবিকভাবেই সে তাওকুনকে অ্যাকসেপ্ট করে না। এই কারণে তাওকুন ভালোবাসার ফুল খোঁজার উদ্দেশ্যে বের হয়েছিল, আর তারপরেই উধাও হয়ে গিয়েছে। এরই মধ্যে মিস্টার মেং বের হয়ে আসে। তাওকুনের মা কান্নাকাটি করে মিস্টার মেংকে বলে তার মেয়েকে খুঁজে দিতে। তার মেয়ে ছাড়া তার দুনিয়াতে আর কেউই নেই। তখন মেং কথা দেয় সে তাওকুনকে খুঁজে দিবে। এরপর সেখান থেকে সব লোকেরা চলে যায়। নানজিং ভিতরে যেতে চায় মেং এর সাথে কথা বলতে, তবে একজন গার্ড তাকে আটকাচ্ছিল। মেং নানজিংকে ভিতরে আসার অনুমতি দেয়। নানজিং ভিতরে এসে জানায় ও পদ্ম ফুলের বেশ কিছু গাছ লাগিয়েছিল, আর গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। হয়তো 1 মাসের মধ্যেই ও মেংকে পদ্ম ফুলগুলোর ডেলিভারি দিতে পারবে। মেং তখন দেখতে পায় নানজিং এর কাঁধে একটা জোনাকি পোকা টাইপ, আর ওই পোকাটা হাত দিয়ে সরিয়ে নেয়। নানজিং এই বিষয়টাতে কিছু মনে করে না, ওর কথা শেষ করে সেখান থেকে চলে যায়। তবে মেং এর নানজিংকে দেখে একটু অদ্ভুত লাগে। মেং একজন গার্ডকে বলে নানজিং এর ব্যাপারে খোঁজ খবর নিতে। নানজিং সেখান থেকে যাওয়ার পর মেং এর অ্যাসিস্ট্যান্ট মেংকে জিজ্ঞাসা করে, আপনি সবার সামনে কথা দিয়ে ফেলেছেন তাওকুনকে খুঁজে বের করবেন, এখন আপনি কি করবেন? মেং তখন বলে ওর মা তো বলছিল তার মেয়ে ছাড়া তার কেউ নেই, টেস্ট শেষ হলে মেয়েটাকে বের হতে দাও। তার মানে তাওকুন মেং এর কাছেই ছিল। এরপর মেং আর তার অ্যাসিস্ট্যান্ট একটা গোপন ঘরে আসে, আর সেখানেই আমরা তাওকিনকে বাধা অবস্থায় দেখতে পাই। তাওকুন পাগলের মতো করছিল। আসলে মেং এর ওয়াইফ হোয়ালিং অনেক বছর আগে মারা গিয়েছে, কিন্তু মেং তাকে জাগিয়ে তুলতে চায়। এই কারণে সে বিভিন্ন ওষুধ তৈরি করে এবং সেগুলো শহরের মেয়েদের উপর প্রয়োগ করে। তাওকুনকেও সে ধরে এনেছিল ওষুধ প্রয়োগ করার জন্য, এবং কোনো একটা ওষুধের প্রভাবে তাওকুন পাগল হয়ে গিয়েছে। তাওকুন মেংকে দেখে বলতে থাকে, আপনি আমাকে দেখতে এসেছেন, আমি আপনাকে খুবই ভালোবাসি। মেং তখন তাওকুনের গালে হাত দিয়ে বলে, চিন্তা করো না, ওষুধের টেস্ট শেষ হলেই তোমাকে ছেড়ে দেব। কিন্তু তারপরেই ও নিজের হাতটা রুমাল দিয়ে মুছে ফেলে। মানে ও যে অন্য মেয়েকে টাচ করেছে এই কারণে নিজের হাতটাও মুছে ফেলছে। বুঝুন নিজের বউয়ের প্রতি কতটা লয়াল। এদিকে আমরা নানজিংকে দেখতে পাই, সে চিন্তা করছিল সে হাল ছাড়বে না। সে চেষ্টা করে দেখবে চংয়াং এর মন জয় করার। তবে চংয়াং তো একদমই রুড ছিল। চংয়াং এর মনে প্রেম জাগানোর জন্য নানজিং বেশ কিছু রোমান্টিক উপন্যাস নিয়ে আসে, আর সেগুলো চংয়াং এর ঘরে এদিক সেদিকে ছড়িয়ে দেয়। চংয়াং ঘুম থেকে উঠে যখন ও ড্রয়িং রুমে আসে, ওই সব রোমান্টিক উপন্যাসের বইগুলো দেখতে পায়, আর সেগুলো খুলে 2-1 লাইন পড়েই ওর মাথা ধরে যাচ্ছিল। ও বুঝতে পারছিল না এই রোমান্টিক বইগুলো এখানে কোথা থেকে আসলো। তখনই নানজিং কিচেন থেকে বলে, তুমি উঠে গিয়েছো, আমি তোমার জন্য নাস্তা তৈরি করেছি। চংয়াং তখন কিচেনে এসে নানজিংকে জিজ্ঞাসা করে এই বইগুলো কোথা থেকে আসলো। নানজিং জানায় এগুলো চংয়াং এর জন্য নিয়ে এসেছে, যদি চংয়াং এর মনে একটু প্রেম জাগে। এরপর নানজিং জোর করে চংয়াংকে খেতে বসায়, আর যেখানে ও অনেকগুলো ডিশ তৈরি করেছিল, সবই রক্ত দিয়ে। যেহেতু চংয়াং ভ্যাম্পায়ার ছিল, ও তো রক্ত পছন্দ করত। চংয়াং নানজিংকে জিজ্ঞাসা করে সে ঘরে কিভাবে ঢুকলো। তবে নানজিং চংয়াং এর মন জয় করতেই ব্যস্ত ছিল। সে চংয়াং এর কাঁধে হাত রেখে বলে, আগে তুমি খাবারগুলো টেস্ট করো, আমি কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি। কিন্তু চংয়াং এর কোনো ভ্রুক্ষেপ হয় না। সে নানজিং এর সাথে কঠোরভাবেই কথা বলতে থাকে। নানজিং চংয়াংকে বলে, আমি এত সুন্দর দেখতে, আমি জানি তুমি কোনোভাবেই আমাকে মরতে দেখতে পারবে না। চংয়াং তখন বলে, আমি বহু বছর ধরে বেঁচে আছি, আর বহু মানুষকে মরতে দেখেছি, কেউ একজন আমার চোখের সামনে মরে গেলে আমার কোনো রকম ফিল হয় না। এটা শুনে নানজিং এর খুব রাগ হয়ে যায়, আর ওর অ্যাপ্রনটা খুলে সেখানে ফেলে রেখে চলে যায়। তবে নানজিং যাওয়ার পর চংয়াং ওই অ্যাপ্রনটা ধরে মুচকি হাসে। ওর হয়তো নানজিংকে একটু একটু ভালো লাগছিল। এদিকে নানজিং ফুঁসতে ফুঁসতে আসছিল আর ভাবছিল, আমি এতটা ইফোর্ট দিলাম কিন্তু কোনো লাভই হলো না। ও এত সুন্দর দেখতে কিন্তু হৃদয়টা কত কঠোর। কিন্তু সেখানেই আমরা তাওকুন নামে ওই মেয়েটাকে বসে থাকতে দেখি, যে একতোড়া ফুল নিয়ে বসেছিল। কিন্তু নানজিং তার পাশ থেকে যাওয়ার পরেই সে নানজিংকে ফলো করতে শুরু করে। নানজিং কোনো কিছুই খেয়াল করেনি, ও ডিরেক্ট নিজের ঘরে এসে বসে যায় এবং চিন্তা করতে থাকে এখনো কি করবে। তখনই ও বুঝতে পারে বাইরে কেউ আছে, আর বাইরে বের হয়েও দেখতে পায় তাওকুন নামে সেই মেয়েটি। ও তাওকুনকে চিনতে পারে কারণ মেঙের বাড়িতে ও তাওকুনের ছবি দেখেছিল। নানজিং এগিয়ে গিয়ে বলে, তাওকুন তুমি এখানে, তোমাকে তোমার মা পাগলের মতো খুঁজছে, তুমি কোথায় গিয়েছিলে, তোমার সাথে কি হয়েছিল? মানে ও তো অস্থির হয়ে অনেকগুলো প্রশ্ন করছে। কিন্তু তাওকুন নানজিং এর দিকে তাকিয়ে বলে, তুমি কত সুন্দর, আমি যদি তোমার মতো সুন্দর হতাম তাহলে মেং আমাকে পছন্দ করতো।
এটা বলেই পাশে থাকা একটা দা নিয়ে তাওকুন নানজিং এর উপর আক্রমণ করে দেয়। সে নানজিংকে বলছিল, ওই চেহারা আমাকে দিয়ে দাও, এই সুন্দর চেহারা আমার প্রয়োজন। নানজিং তাওকুনের সাথে পেরে ওঠে না, কারণ তাওকুন একদম অদ্ভুত রকম হয়ে গিয়েছিল, মানে আত্মাদের মতো ব্যবহার করছিল। তবে নানজিং এর উপর যে হামলা হয়েছে, চং ইয়াং এই বিষয়টা বুঝতে পেরে যায়। তাওকুন যখন নানজিংকে মারতেই যাবে, ঠিক সেই সময় চং ইয়াং সেখানে চলে আসে, আরও তাওকুনকে আটকাতে থাকে। চং ইয়াং একটা ছাতা নিয়ে মারামারি করছিল, আর তাওকুন ওই ছাতাটা ছিঁড়ে ফেলে, যে কারণে চং ইয়াং পুরো সূর্যের আলোতে উন্মুক্ত হয়ে যায়। আর তখনই দেখা যায় ওর স্কিন পুড়তে শুরু করেছে। চং ইয়াং তো ছিল ভ্যাম্পায়ার, আর ভ্যাম্পায়াররা তো ডিরেক্ট দিনের আলো সহ্য করতে পারে না। এই বিষয়টা নানজিং বুঝতে পারে। তবে তখনও চং ইয়াং তাওকুনকে ঘায়েল করতে পারেনি। ও আবারও চং ইয়াং এর উপর আক্রমণ করতে আসে। তখন নানজিং সামনে এসে দাঁড়ায়। এটা দেখে চং ইয়াং তার শেষ শক্তি দিয়ে ওই ছাতাটা তাওকুনের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, এবং অবশেষে তাওকুন সেখানেই মারা যায়। নানজিং দ্রুত চং ইয়াংকে নিয়ে ভিতরে আসে, আর ওকে বরফ পানির মধ্যে বসিয়ে দেয়, কারণ চং ইয়াং এর স্কিনের অনেক জায়গায় পুড়ে গিয়েছে, সাথে চং ইয়াং অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। এবার নানজিং চিন্তা করে কিভাবে সে চং ইয়াংকে বাঁচাতে পারে। তখন ওর মনে হয় ওর রক্ত থেকে তো চং ইয়াং অনেক শক্তি পাবে। তাওকুনের অ্যাটাকের কারণে নানজিং এর ঠোঁট তো কেটে গিয়েছিল, তাই নানজিং ইচ্ছা করে চং ইয়াংকে কিস করে দেয়। আর নানজিং চং ইয়াংকে কিস করার সাথে সাথেই চং ইয়াং এর ক্ষতগুলো ঠিক হতে শুরু করে, এমনকি চং ইয়াং এর নক্ট্রস ফুলটাও ফুটতে শুরু করে। চং ইয়াং এর ক্ষত ঠিক হওয়ার পর নানজিং চং ইয়াংকে ছেড়ে দেয়, কিন্তু চং ইয়াং আবারও জোর করে নানজিংকে কিস করতে থাকে। মানে হট হিরো শুরুতে তো এমনি এমনি বলিনি। তবে কিস করার এক পর্যায়ে চং ইয়াং বুঝতে পারে নানজিং এর পিঠে আঘাত রয়েছে, ওর পিঠ থেকে রক্ত বের হচ্ছে। তখন চং ইয়াং নিজে নানজিং এর পিঠে ওষুধ লাগিয়ে দেয়। এবার দুজনেই তো কিছুটা সুস্থ হয়েছে। চং ইয়াং জিজ্ঞাসা করে বাইরের ওই মেয়েটা কে, নানজিং এর উপর সে কেন হামলা করেছিল। নানজিং তখন জানায় সে জানে না নানজিং এর উপর সে কেন হামলা করেছে। তবে ওই মেয়েটার নাম তাওকুন, যে ভালোবাসার ফুল খুঁজতে গিয়ে উধাও হয়ে গিয়েছিল। এটা শুনে চং ইয়াং অবাক হয়ে বলে, ভালোবাসার ফুল আবার কি জিনিস, আমি তো এমন কিছু কখনোই শুনিনি। নানজিংও জানায় যে ও এত ফুল চাষ করেছে, কিন্তু কখনো এই ফুলের নাম শোনেনি। তবে ফুলটা অনেক রহস্যময়, এই কয়েক বছরে বহু মেয়ে উধাও হয়েছে। চং ইয়াং তখন বের হয় তাওকুনের বডি দেখার জন্য, কিন্তু বের হয়ে দুইজনই অবাক হয়ে যায়, কারণ সেখানে তাওকুনের বডি ছিলই না। নানজিং তখন বলে, তাওকুন কি তাহলে বেঁচে আছে, ওইখান থেকে উঠে চলে গিয়েছে। চং ইয়াং তখন বলে, বোকার মতো কথা বলো না, এখানে একটু রক্তও পড়ে নেই, ও যদি বেঁচেও থাকতো তাহলে খুব বেশি দূর যেতে পারতো না। চং ইয়াং নানজিংকে বলে, আমি এই বিষয়টা দেখে নিচ্ছি। তবে নানজিং চং ইয়াং এর হাতা ধরে বলে সে চং ইয়াং এর সাথে যেতে চায়, কারণ এখানে একা একা থাকতে তার ভয় লাগছে। যদি তাওকুন আবার ফিরে আসে, আবারও তার উপর অ্যাটাক করে। চং ইয়াং তো নানজিংকে কোনোভাবেই সাথে নিয়ে যাবে না, কিন্তু নানজিং এর কিউটনেস সে তো ইগনোর করতেও পারে না। চং ইয়াং বাধ্য হয়ে নানজিংকে তার সাথে নিয়ে যায়। তবে চং ইয়াং এর একটাই বেডরুম ছিল। নানজিংকে বলে ড্রয়িং রুমের সোফাতে থাকার জন্য। নানজিং তখন বলে ও একা থাকতে ভয় পায়, তাই ও এখানে চং ইয়াং এর সাথেই থাকবে। চং ইয়াং এর রুমেও একটা সোফা আছে, ওইখানেই ঘুমিয়ে পড়বে। চং ইয়াং তখন আর কি বলবে, ও বাধ্য হয় নানজিংকে সেখানে থাকতে দিতে। চং ইয়াং যখন ওর ঘর থেকে বের হয়ে আসে, তখন দেখা যায় মেং নামে সেই ছেলেটা ওর সাথে দেখা করতে এসেছে। মেং চং ইয়াংকে স্যার বলে ডাকছিল। এরপর ওরা দুজন বসে দাবা খেলতে, এবং এখানে আমরা জানতে পারি মেং চং ইয়াং এর ব্যাপারে সবকিছু জানে। মেং একজন মানুষ, আর ওদের পরিবার বহু বছর ধরে চং ইয়াংদের সেও যত্ন করে আসছে। মানে প্রথমে মেং এর দাদা, তারপর মেং এর বাবা, এখন মেং, হয়তো ভবিষ্যতে মেং এর ছেলেও করবে, যেহেতু চং ইয়াংরা অনেক বছর বেঁচে থাকে। চং ইয়াং তখন মেংকে ধন্যবাদ দেয়, কারণ সে বহু বছর ধরে মেং এর খেয়াল রেখেছে। শহরে যে হসপিটালটা মেং চালাতো, যার জন্য ও শহরবাসীর কাছে পুরো হিরো সেজেছিল, সেই হসপিটালটা আসলে চং ইয়াং এর ছিল, এবং হসপিটালের ওষুধপত্র, টাকা পয়সা সবকিছুর খরচ চং ইয়াংই দিত। কথায় কথায় চং ইয়াং মেংকে বলে, সামনেই তো তোমার ওয়াইফ হুয়ালিং এর মৃত্যুবার্ষিকী, তুমি কি কোনো অনুষ্ঠান করতে চাচ্ছ। মেং তখন বলে, আমার ওয়াইফ তো মারা যায়নি, ও শুধুমাত্র কোমাতে আছে। চং ইয়াং তখন বলে, অনেক বছর তো হয়েছে, এই বিষয়টা এখন বাদ দাও, তুমি কি এখনো আমার উপর রেগে আছো। তুমি বিশ্বাস করো সেদিন আমি তোমার ওয়াইফকে বাঁচাইনি, কারণ আমার নিজস্ব কারণ ছিল। মেং তখন বলে, আমি আপনাকে বিশ্বাস করি, অবশ্যই আপনার অসুবিধা ছিল বলে সেদিন আপনি আমাকে সাহায্য করেননি। তখন আমরা পাস্টের একটা দৃশ্য থেকে দেখতে পাই ওয়ালিংকে আহত অবস্থায় নিয়ে মেং চং ইয়াং এর কাছে এসেছিল,
কিন্তু চং ইয়াং ডিরেক্ট জানায় সে মেংকে কোনো সাহায্য করতে পারবে না। মেং অনেক আকুতি মিনতি করলেও চং ইয়াং তাকে সাহায্য করেনি। এই কারণে চং ইয়াং এর উপরে মেং এর প্রচন্ড রাগ ছিল। ওই যে মেং বলছিল যে ওই লোকটার জন্যই তোমার আজ এই অবস্থা, সে সেখানে চং ইয়াং এর কথাই বলছিল। তার মানে মেং এর মধ্যে এখনো চং ইয়াং এর জন্য প্রতিহিংসা তো ছিলই। তবে চং ইয়াং এই বিষয়টা